বসুমতীর কাছে দাদুর সম্মান রক্ষা করল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষিকার মন খারাপ, সেটা নিয়ে আলোচনা করতে থাকে ওম আর শ্রাবণ। শ্রাবণ তখন বলে, আসলে দাদুর এইরকম রূপ তো কখনো দেখেনি ঋষিকা, তাই ঋষিকার মনটা বেশি খারাপ হবে এটা আশা করাই যায়। ওম তখন বলে, আমিও সেটাই ভাবছিলাম। সামনেই ঋষিকার বিয়ে, বিয়ে করে মেয়েটা এই বাড়ি থেকে চলে যাবে কোথায়, এই বাড়ির সবাই ওকে এখন ভালোবাসবে, আপন করে নেবে। তা তো হলোই না, উল্টে ঋষিকাকে সবাই ভুল বুঝছে, বিশেষ করে দাদু। সেই জন্যই আমার আরও বেশি খারাপ লাগছে। আমার মনে হচ্ছে ঋষিকা হয়তো এখনও ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। শ্রাবণ তখন বলে, সেটা তো হবেই, তবে আমি ভাবছি ঋষিকার মন যদি ভালো করা যেত তাহলে হয়তো খুব ভালো হতো। ওম তখন বলে, কিন্তু ঋষিকার মন কি করে ভালো করা যাবে? তোমার মাথায় কি কিছু আইডিয়া আসছে? তারপরে শ্রাবণ বলে, হ্যাঁ, চলুন চলুন, উঠুন বলছি, উঠুন। এরপর ওম বলে, আরে এত রাতে কোথায় যাব? শ্রাবণ বলে, আরে বাবা উঠুনই না, আপনি না একদমই কথা শুনতে চান না, চলুন আমার সাথে। আজকে আমরা সরস্বতী পুজোর আয়োজন করব এই রাত থেকে, তাহলেই তো ভালো হবে। এরপরেই ওম বলে, কিন্তু দাদু, দাদু যদি উঠে যায় তাহলে তো কেলেঙ্কারি হবে। তখন শ্রাবণ বলে, আপনি আসুন আমার সাথে। এরপর ওমকে নিয়ে চলে যাচ্ছে ঘরে। আর তারপরেই এর মধ্যেই ওম বলে, আরে কোথায় যাব? তখন দেখে দাদু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এরপর শ্রাবণ বলে, আসুন, আর তো কোনো সমস্যা নেই, বাকিরাও এবারে চলে আসবে। রোহিণী ঘুম থেকে ওঠাচ্ছে ঋষিকাকে। ঋষিকা তখন বলে, আরে কোথায় যাব? রোহিণী তখন বলে, আরে আয় না, দেখবি, আয় আয় আয়, বলেই নিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই চলে এসেছে। সবাই মিলে পুজোর আয়োজন করবে বলে ঠিক করে। ঋষিকা বলে, সত্যি বৌদি ভাই, এই রকম আইডিয়া শুধুমাত্র তোমার মাথা থেকেই বেরোনো সম্ভব। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এরপর সবাই মিলে আয়োজন করছে। আর তখন ওম বলে, এই সরস্বতী পুজো নিয়ে যে কত হিস্ট্রি আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগে তো আমরা সারা রাত জেগে প্যান্ডেল করতাম, ছোটবেলার কথা বলছি, খুব মজা হতো। শ্রাবণ এরপর ঋষিকার সাথে বন্ধুর মতন মিশতে থাকে আর শ্রাবণ কথা শুনতে থাকে। বলে, আচ্ছা ঋষিকা, ওই ওই আবির ছেলেটাকে একবার দেখাও দেখি, যে এত কলকাঠি নাড়ছে। তখন ঋষিকা বলে, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, বলেই দেখায়। আর শ্রাবণ তখন বলে, আচ্ছা এই তাহলে মেন কালপেট, ঠিক আছে, একবার তোমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে আমি আর তোমার দাদাভাই মিলে ওকে খুব শিক্ষা দেব। ঋষিকা, তুমি কি অনুভবের প্রথম গার্লফ্রেন্ড, নাকি আরও কেউ ছিল? ঋষিকা বলে, না না, আরে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বলেই প্রথমে দেখায়, এ দেখো, পায়েল ওর প্রথম গার্লফ্রেন্ড, তারপরে সুচি, এই যে এরা সবাই, ওর অনেক গার্লফ্রেন্ড ছিল। দেখো, ওর কথা যেমন আমি জানি তেমন আমার কথাও ও জানে। আমাদের মধ্যে ব্যাপারটা একদম ইজি হয়ে গেছে। আর তখন শ্রাবণ বলে, বোঝো কাণ্ড, তোমাদের মধ্যে যেখানে ইজি হয়ে গেছে আর ওইদিকে দাদু রাগারাগি করছে। সত্যি বাবা, দাদু পারেও বটে। আর তখনই ঋষিকা বলে, সত্যি বলতে আমারও না মাঝে মধ্যে খুব চিন্তা হয়, আর মনে হয় যে দাদু যে কেন আমার উপর এত রাগারাগি করছে। এরপর দাদু কি আর কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে, বিশ্বাস করতে পারবে? শ্রাবণ তখন বলে, কেন পারবে না, অবশ্যই পারবে। আর তুমি তো কোনো অন্যায় করনি। মানুষকে ভালোবাসতে কি সত্যি কোনো অন্যায় করা হয়? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। এর মধ্যেই ওম তখন সব কিছু করছে আর হুট করে ঋতো ঘুম থেকে উঠে পড়েছে। আর এসে বলে, এ কি, এখানে কি হচ্ছে এসব? ও, কাল সরস্বতী পুজোর আয়োজন চলছে তাই না? ওম তখন বলে, চুপ চুপ, একটা কথা বলবি না, একদম চুপ করে থাক। এরপর ঋতু বলে, আমিও করব। ওম বলে, চলে আয়, ঝটপট করে শুরু করে দে তো। এর মধ্যে সেই মাস্কম্যান বাড়িতে চলে এসে কাউকে একটা আঘাত করে মেরে দেয়, আর তাকে বাগানের মধ্যে পাতার মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছে। আর এর মধ্যে শ্রাবণ তখন বলে, এমা, দরজাটা খুললো কে? তারপরে দরজাটা দিয়ে দেয়। আর তখন মাস্কম্যান সাইডেই দাঁড়িয়ে ছিল, কিন্তু শ্রাবণ মাস্ক একদমই দেখেনি। আর অন্যদিকে তখন দাদু ঘুম থেকে উঠে পড়ে জিজ্ঞেস করে, কে কে রয়েছে, কথা বলছে? প্রত্যেকেজন এত ভয় পেয়ে যায় যে সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে। ওম আর শ্রাবণ দুজনে মিলে একসাথে লুকিয়েছে। এরপর শ্রাবণ বলে, হয়ে গেল, আজকে দাদু এসে সবাইকে খুব বকা দেবে। তখনই ওম বলে, এই জন্য আমি বারণ করেছিলাম। আমার কথা তুমি শুনেছিলে শ্রাবণ? আমার কথা তো তুমি শুনবে না। এবার দেখো কেমন লাগে, দাদু আসলে সব কটাকে আচ্ছা মতন দেবে এবারে। তখনই দাদু এসে বলে, সরস্বতী পুজোর প্রস্তুতি তো আর ভূতে করলো না, কে করলে? বেরো, বেরো বলছি। আর তখন এক একজন করে সবাই বেরোতে থাকে। শ্রাবণ আর ওমও বেরিয়ে আসে। তখন দাদু বলে, জানতাম এই কাজ শ্রাবণ ছাড়া আর অন্য কারোর হতেই পারে না, তাই না শ্রাবণ? কি হলো, চুপ করে আছো কেন বলো? তুমি এই রাতের বেলায় সবাইকে নিয়ে এখন এই সমস্ত কিছু করছো কেন?
কি ভেবেছো তাতে চিড়ে ভিজবে? ভিজবে না চিড়ে, কোনোভাবেই চিড়ে ভিজবে না, এই কথাটা জেনে রাখো। আর ঋষিকা দিদিভাই, তুমি আর কোনো বাড়াবাড়ি করো না, যা বাড়াবাড়ি করার করে নিয়েছো। এখন তোমার বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে পারলে আমি বাঁচি। ঋষিকা বলে, সে তো হবেই, এখন আমি এই বাড়ির বাড়তি সন্তান হয়ে গেছি না, আর কত অপমান করবে করে নাও, এখন তো মনে হয় আমার মরে যাওয়াটাই ভালো। দাদু তখন বলে, বিশ্বাসঘাতকতা করলে এমনটাই হওয়ার কথা। তখন শ্রাবণ ঋষিকাকে সামলায় আর বলে, ঋষিকা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দাদু এখন তোমার ওপর রাগ করে আছে ঠিকই, যখন রাগ পড়ে যাবে তখন দেখবে তোমাকে আবারও আপন করে নিচ্ছে। তুমি এই সমস্ত নিয়ে একদম ভাববে না তো, একদম ভাববে না। এর মধ্যেই তখনই কথা বলতে থাকে ঋষিকা শ্রাবণের সাথে, আর ওম বলে, ঋষিকা অনেকটা রাত হয়েছে, যা এবার গিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে নে, নাহলে তো কাল সকালে শরীরটা বড্ড বেশি খারাপ লাগবে। এরপর সবাই মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে পুজোর প্রস্তুতি শুরু করে দেয় যেটুকু বাকি ছিল। আর এর মধ্যে বসুমতী, অনুভব আর মল্লারও চলে এসেছে। সবাই মিলে পুজো দেখছে। তারপরে দেখা যায় যে দাদু বলে, আপনারা এসেছেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। অঞ্জলিও দিয়েছে সবাই। এরপর শ্রাবণ বলে, আমি সবার জন্য প্রসাদ বেড়ে দিচ্ছি, আপনারা সবাই একটু বসুন। এরপর সবাই মিলে বসে তো পড়েছে আর কথাও বলতে থাকে। তখনই রানু বারবার করে ইশারা দিতে থাকে। তখন দেখা যায় ঋষিকাকে, আর বলে, ঠিক করে বস। কারণ ঋষিকা একদমই শাড়ি পরতে পারে না, শাড়ি পরেওনি, ড্রেস পরেছিল অন্য রকমের, যেটা একদমই স্লিপলেস হাতা ছিল আর খুব সরু ফিতের একটা হাতা ছিল, যার জন্য বারবার করে রানু রাগ করতে থাকে। সবাই মোটামুটি সব কিছু দেখতে থাকে। আর অন্যদিকে প্রসাদ যখনই দিতে গেছে ঋষিকা, ঠিক তখনই বসুমতী বলে, আমি জানি তোমরা আধুনিকা মেয়ে, আজকালকার দিনের মেয়ে, পোশাক সম্বন্ধে তোমরা আমাদের থেকে অনেক ভালো কিছু জানো, কিন্তু দেখো আমি তোমাকে পোশাক পরা নিয়ে কখনোই কিছু বলবো না। আর আজকে তো সরস্বতী পুজো, বাঙালির একটা ঐতিহ্যের দিন, তো আজকের দিনে শাড়ি পরলে পারতে। তখন মৃত্তিকা বলে, দেখো রানু দেখো, তোমাকে বারবার করে বললাম, বাবাও বলল যে ঋষিকাকে ভালোভাবে রেডি করে দেবে, আর সেই ভুলটাই তোমরা করলে। যা পারো করো গিয়ে, আমি আর কিচ্ছু বলবো না তোমাদেরকে। এর মধ্যেই হুট করে সবার ফোনে একটা করে মেসেজ যায়, আর সেটা দেখার পরেই চমকে গেছে সবাই। তারপরে বসুমতী বলে, এটা কি করে সম্ভব? দাদু বলে, কি হয়েছে? বসুমতী বলে, সেটা তো আপনারা বলবেন মেসোমশাই, যে আপনাদের বাড়ির মেয়ে এত কুকীর্তি করে কি করে, কি করে সাহস পায় এই সমস্ত নোংরামো করার? দেখুন তো এই ছবিটা। তখন ওই ছবিটা দেখে দাদু ভয় পেয়ে যায় আর ভাবে, যেটা ভেবেছিলাম লুকিয়ে রাখবো সেটা ঠিক সামনে চলেই আসলো। এরপর অনুভব বলে, মা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো মা। কিন্তু বসুমতী কোনোভাবেই কথা শুনতে চায় না। আর দাদু তখন বলে, আমি বলছিলাম কি, আমাদের পুরো কথাটা আপনি শুনলে বুঝবেন। তখন বসুমতী বলে, কেন, কিসের কথা শুনবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। দাদু বলে, ঠিক আছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখনই শ্রাবণ বলে, না দাদু, তুমি কিছুতেই ক্ষমা চাইবে না। আমাদের ঋষিকার যেমন প্রথমে একজন বয়ফ্রেন্ড ছিল, আর ঋষিকা এমন কোনো কাজ করেনি যেটায় ও অপবিত্র হয়েছে, ঠিক তেমন অনুভবেরও তো গার্লফ্রেন্ড ছিল, কই সে বেলায় তো কিছু হচ্ছে না। কথাটা শোনার পর বসুমতী চমকে যায় আর বলে, শ্রাবণ তো দেখছি প্রচণ্ড চালাক, ঠিক নিজের খেলাটা খেলে দিচ্ছে।